দেখো আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এই যে কর্মসংস্থানের রেলের যেটা বেরিয়েছে ৯৯০০ তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেটা আমরা এএলপি বলি। এই টোটাল বিষয় নিয়ে আলোচনা করবো। কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে কি 10 তারিখের থেকে, মানে এপ্রিল মাসের 10 তারিখের থেকে 9 তারিখ, মে মাসের 9 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের কি যোগ্যতা থাকা দরকার, বা তোমার যদি যোগ্যতা না থাকে তাহলে তুমি সেই সমস্ত জিনিসগুলো ভালো করে নিতে পারবে। আজকে টোটাল বিষয় নিয়ে আলোচনা করবো, তোমরা সব জিনিস জানতে পারবে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখো। তাহলে রেলের এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মানে রেলের ড্রাইভার কী করে হওয়া যায়, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই এনাফ। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করো তাহলে তুমি কিন্তু এই পদের জন্য যোগ্য। এবং তার পাশাপাশি কী কী লাগবে সমস্ত বিষয়টা আজকে ভালো করে জেনে নাও। এখানে যা অফিসিয়ালি যা দেওয়া আছে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করি। দেখো রেলে এখানে কত ৯৯০০ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। আর রেলের মাধ্যমিক ও আইটিআই থেকে পাস ছেলেমেয়েরা কিন্তু এখানে তোমরা দরখাস্ত শুরু করতে পারবে, যেটা হচ্ছে 10 এপ্রিল থেকে এখানে 9 মে পর্যন্ত। এখানে যা অফিসিয়ালি যা বিষয়টা লেখা আছে, যা বিবরণ আছে, সমস্ত কিছু তোমাদের আজকে পড়ে টোটাল জিনিসটা তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে তোমরা একটা স্পষ্ট ধারণা পাও। দেখো এখানে যেটা রয়েছে যে টোটালে কার লেখা এখানে একটু বলে দিই। রঞ্জিত ঘোষ, কলকাতা। এখানে কলকাতা, শিলিগুড়ি, মালদাহ, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, প্রয়াগরাজ, বেঙ্গালুরু, তারপর হচ্ছে ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, তারপর হচ্ছে মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমের, তারপর জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরক্ষপুর, তারপর তিরুবনন্তপুরম। রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের 29টি জোনে, কতটা জোনে 29টা জোন কিন্তু, আর 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে, অর্থাৎ যেটা কিনা আমরা এএলপি বলি, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আবারও কত ৯৯০০ পদ ছেলেমেয়েদের জন্য নেওয়া হচ্ছে। দরখাস্ত নেওয়া শুরু হবে 10 এপ্রিল থেকে 9 মে পর্যন্ত। কারা কোন পদের জন্য যোগ্য তার বিস্তারিত তথ্য দেওয়া হলো। তোমরা এই ভিডিওটা যদি কমপ্লিট করো, আমি তোমাদেরকে একদম আমি নিজে দেখলাম প্রথমত, এখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে অফিসিয়ালি যা যা বলে, টোটাল বিষয়টা তোমরা এখান থেকে ক্লিয়ার করে নিতে পারো। দেখো শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে এমন না, যে পার্সেন্টেজের কোনো ব্যাপার, যে না এমন অনেকে ভাবে যে মাধ্যমিকে যদি 60% না পাই তাহলে কি রেলের ড্রাইভার হতে পারো, মানে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যেটা এমনি নর্মালি পাইলট বলি। আর যদি আমরা এমনি গ্রাম অঞ্চলে, যেটা আর কি গ্রাম অঞ্চলে বা সাধারণ ভাষায় অনেকে রেলের ড্রাইভার বলে, ঠিক আছে। তো রেলের ড্রাইভার হতে পারবে কীরকম করে, মানে প্রথমত অ্যাসিস্ট্যান্ট থাকবে, তারপর ধীরে ধীরে শিখতে শিখতে তুমি প্রফেশনাল ড্রাইভারও তোমার পদে দিয়ে দেবে আর কি। তো সেখানে মেন কথা হচ্ছে মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু এই পদের জন্য যোগ্য, এমন না তোমার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, বিশাল বিশাল কিছু করতে হবে, এমন কিন্তু একদমই না। অনেকেই ভুল ধারণাটা থাকে, বা অনেকের এমনটা হয় না যে সব ভাবে কি রেলের ড্রাইভার মানে বিরাট একটা ব্যাপার, মানে ভীষণ পড়াশোনা করতে হবে, কিচ্ছুটি করতে হবে না, শুধু মাধ্যমিক পাশে যে কোনো পাস, শুধুমাত্র পাস করলেই হবে এমন না। 60% পেতে হবে, তারপর তোমার 70%, 80% পেতে হবে, বা 50% পেতে হবে, এমন কোনো ব্যাপার নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই যথেষ্ট। তোমার যদি মাধ্যমিকে 25% নিয়েই তোমার স্কুলে পাস বলে, তাহলে 25%ই তুমি কিন্তু পেলে তুমি এই পদের জন্য যোগ্য, ঠিক আছে। এই বিষয়টা অনেকে তোমাদের সমস্যা হয়, বুঝতে দেওয়ার সমস্যা, তাই নি একদম ক্লিয়ার কাট জিনিসটা বলে দিলাম। এবার আরও একটা বিষয় রয়েছে, অনেকে ভাবে কি আইটিআই সব কোর্স করতে হবে, একদম না। আইটিআর এখানে যেগুলো বলবো সেগুলো করলেই এনাফ, যে কোনো একটা, এতগুলো যা বলবো তার মধ্যে আইটিআর যে কোনো একটা কোর্স করলেই আর মাধ্যমিক পাস করতে পারলেই তুমি এই পদের জন্য যোগ্য। পরীক্ষা দেবে, পরীক্ষা কীরকমভাবে পরীক্ষা দিতে হবে, বা কটা পরীক্ষা দিতে হবে, আর কী তোমার চোখের পরীক্ষার ব্যাপার, মেডিকেল টেস্টের ব্যাপার, সমস্ত ডিটেলসেই লেখা আছে এখানে। এটা ভালো করে তোমাদেরকে বলে দিচ্ছি এবং বুঝিয়েও দিচ্ছি, যাতে তোমরা একদম সঠিক একটা ধারণা পেয়ে যাও। দেখো মেন কথা হচ্ছে, আর একটা ব্যাপার, আমাদের সময় না অ্যাকচুয়ালি আমরা সেভাবে বুঝতে পারতাম না, ভাবতাম কি না মাধ্যমিক পাস না, হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, বিশাল বিশাল কিছু পড়াশোনা করতে হবে, এমএ মানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে, তারপর রেলের মতন একটা ড্রাইভার পদে পাওয়া যাবে। অ্যাকচুয়ালি এরকমটা একদমই না। অনেকে এই বিষয়গুলো স্পষ্ট ধারণা থাকে না বলে প্রথম থেকে প্রস্তুতি নিতে পারে না। আজকে তোমাদের কী করে প্রস্তুতি নিতে হবে, ধরো তুমি মাধ্যমিক পাস করেছো, এরপরে তুমি বুঝতে পারছো না কী করে হতে হবে, সমস্ত প্রস্তুতির ব্যাপারটা নিয়েও আজকে আলোচনা করব। এবং এর যে স্যালারি বা বেতন মাসিক, মানে প্রত্যেকটা মাসে যে বেতন প্রচুর পরিমাণে দেওয়া হয়, 1 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু হয়ে যায়, সেটা তোমাকে গুছিয়ে বলছি। দেখো মেন কথা হচ্ছে, তোমাকে প্রথমত তো মাধ্যমিক শুধুমাত্র পাস করলে হবে, কোনো পার্সেন্ট তো লাগছে না। আমি বারবার একই কথা রিপিট করছি, তার কারণ এই বিষয়টা অনেকে তোমরা কমেন্ট বক্সে জানাও, তাই তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এবার আইটিআর থেকে যেগুলো বলবো, যে সমস্ত ট্রেড বা যে সমস্ত কোর্সের কথাগুলো বলবো, সেখান থেকে যে কোনো একটা চলো বলছি। আইটিআই থেকে তোমার ফিটার যদি করো তাহলে তুমি এই পদের জন্য যোগ্য, তার মানে মাধ্যমিক পাস। আর ফিটার যদি কোর্স কমপ্লিট করা থাকে তাহলে তুমি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, পরীক্ষা দিয়ে সব কিছু হয়ে গেলে তুমি সার্ভিসটা বা চাকরিটা পেয়ে যাবে, ঠিক আছে। এবার তো ফিটার বা ইলেকট্রিশিয়ান, অথবা তোমার ইনস্ট্রুমেন্ট মেকানিক, তারপর হচ্ছে মিল রাইট মেনটেন্যান্স, তারপর হচ্ছে মেকানিক রেডিও অ্যান্ড টিভি, তারপরে ইলেকট্রনিক্স মেকানিক, তারপরে মেকানিক মোটর ভেহিকেল, তারপরে হচ্ছে ওয়ারম্যান, তারপরে ট্র্যাক্টর, চলো 12 পৃষ্ঠায় আবার রয়েছে, চলো ট্র্যাক্টর মেকানিক, তারপর হচ্ছে মানে এই যে এতগুলো বলছি না, তার মধ্যে যে কোনো একটা। আগে ভাবতাম কি এগুলো সব করতে হবে, তো তারপরে গিয়ে অ্যাপ্লাই করা যাবে, একদমটি না। একদম সাধারণ একটা ব্যাপার, যে মাধ্যমিক পাস আর এতগুলো যে বলছি তার মধ্যে যে কোনো একটা আইটিআই কোর্স করলেই এনাফ। চলো আরও বিষয়টা তোমরা একটু জেনে নাও। দেখো তারপর হচ্ছে আর্মেচার অ্যান্ড অয়েল ওয়াইন্ডার, তারপর মেকানিক ডিজেল, তারপর হচ্ছে তোমার হিট ইঞ্জিন, তারপর হচ্ছে টার্নার, তারপর তোমার মেশিনিস্ট, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক,
ট্রেড সার্টিফিকেট কোর্স পাস করলে আছে, এই যে মেকানিক লাস্টে মেকানিক পাসরা সংশ্লিষ্ট ট্রেডে এবং এবং তোমার অ্যাপ্রেন্টিস কোর্স পাস হলেও কিন্তু যোগ্য। মানে তুমি যদি এগুলো যে কোনো এতগুলো যে বললাম আমি তোমাদেরকে দিয়ে রাখবো, যা যা রয়েছে লাস্টে দিয়ে রাখছি, সেগুলো তোমরা একটু পড়েও নিও, যদি ভালো করে শুনতে না পাও তোমাদের জন্য সেই ব্যবস্থা করে রাখবো পাশাপাশি। আর এর পাশাপাশি যদি অ্যাপ্রেন্টিসটাও তোমার যদি কমপ্লিট থাকে তবেও কিন্তু তুমি এর জন্য যোগ্য। তাহলে আশা করি বুঝতে পারলে, তাহলে মাধ্যমিক পাস আর এতগুলো যা যা তোমার এখানে ট্রেডের কথা বললাম, কোর্সের কথা বললাম, যে কোনো একটা হলে তুমি কিন্তু মানে এখানে হয়ে আছে। চলো দেখি এইবার আরও বিষয় তোমাদের সাথে স্পষ্ট ধারণা দিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা এইটুকু তো গেল, তাই না? এর পাশাপাশি তুমি যদি পলিটেকনিক থেকে মেকানিক্যাল যদি করে থাকো তাহলেও তুমি যোগ্য। ইলেকট্রিক্যাল যদি করে থাকো পলিটেকনিক থেকে কিন্তু মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তারপর অটোমোবাইল বা তোমার ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস করলেও তুমি কিন্তু আবেদন করার জন্য যোগ্য। তারপরে ইলেকট্রিক্যাল আরেকটা কথা বলে রাখছি তোমাদেরকে, প্রত্যেকে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে তোমাদেরকে এই টোটাল বিষয়গুলো দিয়ে রাখবো। আর এই কর্মসংস্থানে যে সমস্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলে দেওয়া থাকে বা যে সমস্ত রিকমেন্ডের কথা থাকে, এবার থেকে প্রত্যেকটা ভিডিও মানে তোমাদের এরকম ধরনের হেল্পফুল ভিডিও তোমাদের আসতে থাকবে এই চ্যানেলে। এর আগেও তোমাদের দিয়েছি অনেক হেল্পফুল ভিডিও, তাই অবশ্যই যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। দেখো পরবর্তী আরেকটা কথা বলবো, তাহলে এইটুকু তোমাদের বলে দিলাম, তাই না? তাহলে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তারপরে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তারপরে ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বিই বা বিটেক কোর্স পাস ছেলেমেয়েরাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? তাহলে এতগুলো বিষয় তোমরা যে কোনো একটা মাধ্যমিক পাস করার সাথে সাথে যে কোনো একটা তোমার যদি করা থাকে তাহলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এরপরে তোমরা দেখো ওপরের সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেই যারা এবছর ফাইনাল পরীক্ষা দিয়েছেন, মানে ফাইনাল পরীক্ষা বলতে দেখা গেলো এই যে ধরো এতগুলো তোমার পদের কথা বললাম, এবার ফাইনাল পরীক্ষাও দিলে এই বছর মনে করো ফাইনাল পরীক্ষা দিলে কিন্তু তোমার এখনো সার্টিফিকেট বেরোয়নি, তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। যেটা বললো কিন্তু ফল বেরোয়নি তারা আবেদন করতে পারবে না। যদি তোমার রেজাল্ট না বের হয় তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারছো না। মানে এই যে ডেটের মধ্যে, এই যে 9 মে পর্যন্ত, এর মধ্যে যদি তোমার ফাইনাল রেজাল্ট বেরিয়ে যায় তাহলে সমস্যা নেই, ঠিক আছে? এইবার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা অনেকে এই বিষয় নিয়ে প্রচুর পরিমাণে কমেন্ট করো। আর অবশ্যই হ্যাঁ, এরপরেও যদি তোমাদের মনে কোনো কোয়ারিজ থাকে বা ডাউট থাকে বা কোনো রকম যদি বিষয়টা জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট বক্স ওপেন থাকছে, কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করবে, প্রত্যেকে কমেন্ট করবে তোমরা কোন জেলা বা কোন রাজ্য থেকে ভিডিওটি দেখছো। দেখো দৃষ্টিশক্তি দরকার কত সেটা হচ্ছে কি A1, দৃষ্টিশক্তি তোমার থাকতে হবে A1, তাহলে তোমার দৃষ্টিতে শক্তি সেটা থাকতে হচ্ছে A1, অর্থাৎ দূরের বেলায় চশমা ছাড়াই উভয় চোখে 6/6 মানে এটা তো 6/6 ডান চোখে আর বাঁ চোখেও 6/6 থাকবে। কারণ কি তোমার চোখের যদি পাওয়ার ভালো না থাকে বা চোখটা যদি তোমার ভালো না থাকে বা সুস্থ না থাকে তাহলে তুমি অ্যাক্সিডেন্ট করে ফেলবে রাস্তার মধ্যে। তুমি যেহেতু ড্রাইভার, তোমার তো চোখটাই মেন, তোমার চোখের দৃষ্টি যদি ভালো না থাকে দূরের জিনিস ভালো দেখতে পারবে না। তাহলে সামনে দিয়ে যদি কোথাও সমস্যা হয়, তোমার যদি কালার ব্লাইন্ডনেস থাকে, মানে এক কালারকে অন্য কালার হিসেবে দেখো বা অনেক কালার দেখতেই পাও না, তাহলে তুমি অ্যাক্সিডেন্ট করাবে আর তোমার বসে থাকা ট্রেনের মধ্যে হাজার হাজার যাত্রী মারা যাবে অথবা বড়সড় অ্যাক্সিডেন্ট হবে। দেখতেই পাচ্ছ এমনিতে নর্মালভাবেই সামান্যতম কিছু সমস্যা হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে সেটা বুঝতেই তো পারছো, তোমার চোখের দৃষ্টি অবশ্যই ভালো থাকতে হবে সেক্ষেত্রে। তো 6/6 দুটো চোখে থাকতে হবে। এবার কাছের বেলায় চশমা ছাড়াই উভয় ক্ষেত্রেই 0.6 বা 0.6 আর 0.6 মানে দুটো চোখে কাছেও রাখলো 0.6, মানে দূরের থেকেও তোমাকে কিন্তু 6/6 ভীষণ তোমার থাকতে হচ্ছে, ঠিক আছে? মানে এক কথায় ফার্স্ট ক্লাস চোখ থাকতে হবে তোমার, নাহলে তুমি এখানে পারবে না। এবার বলছি উপরের সব পদের বেলায় বয়স হতে হবে, তোমার বয়সটা এবার দেখে নাও। 1/7/2025 হিসাবে 18 থেকে 30-এর বয়সের মধ্যে তোমার থাকতে হচ্ছে, 18 থেকে 30 বছর পর্যন্ত। তপশিলীরা 5 বছরের ছাড় পাবে, মানে SC/STরা 5 বছরের ছাড় পায়, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে 30 বছর থেকেও। মানে তোমার যদি ওবিসি হও সেক্ষেত্রে 33 বছর পাবে, আর SC/ST যদি হও আরও 5 বছর মানে 35 বছর পর্যন্ত তুমি এখানে ছাড় পাচ্ছ। আর যদি বিধবা হয় কেউ বা বিবাহ বিচ্ছিন্না মহিলা, বিধবা আর হচ্ছে বিধবা বিচ্ছিন্ন, তাহলে ডিভোর্স হয়েছে এখনও বিয়ে করেনি, ঠিক আছে, পুনর্বিবাহ না করলে মানে বিবাহ যদি না করে তাহলে 35 বছর পর্যন্ত ছাড় পাচ্ছে। আর তপশিলি হলে সেখানে 40 বছর পর্যন্ত সেই মেয়েরা ছাড় পাচ্ছে। ওবিসি হলে 38 বছর পর্যন্ত ছাড় পাবে, মানে 38 বছর পর্যন্ত আর কি, মানে টোটালে 38 না, মানে পরবর্তী যে আরও 38 এমনটা না, মানে টোটালে তার নিজের জীবনে 38 বছর পর্যন্ত, মানে তপশিলি হলে আর হচ্ছে কি ওবিসি হলে ভুল বলছি, তপশিলি হলে ওই ধরনের মেয়েরা যারা বিধবা হয়ে গেছে অল্প বয়সে বা তোমার ডিভোর্স হয়েছে, বিধবা যদি এখনও ডিভোর্স হওয়ার পরে বিয়েও যদি না করে, মানে এই জিনিসটা অনেকে জানতে চায় ভালো করে, ঠিক আছে, তাদের বলে দিচ্ছি। যদি বিয়ে করে সেই মহিলা যদি এখনও বিয়ে না করে মানে আর কি ডিভোর্স হওয়ার পরে, তারা 35 বছর পর্যন্ত নর্মালি অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তপশিলি হও 40 বছর পর্যন্ত, আর যদি ওবিসি হও সেক্ষেত্রে 38 বছর। ক্লিয়ার করে দিলাম সমস্ত বিষয়টা, ঠিক আছে, নাহলে তোমাদের একটু অস্পষ্ট থাকতো, পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতো। প্রতিবন্ধী যদি হয়, প্রতিবন্ধী আর রেলের কর্মী ও তোমার প্রাক্তন কর্মী যদি হয় আর অ্যাসিস্ট্যান্ট তোমার ট্রেনিং প্রাপ্তরা যথারীত বয়সের ছাড় পাবে, সেখানে একটা বলে দেওয়া থাকে, কোটা থাকে ওখানে, ঠিক আছে।
আচ্ছা, মূল মাইনে এখানে বেতনটা একটু দেখে নাও, 19,900 টাকা থেকে শুরু। দেখো এখানে তো বলে দেওয়া থাকে মেন যে স্যালারিটা, সেটা বেসিক স্যালারি যেটা আমরা বলি 19,900 মানে 20,000 টাকা এখানে বলে দেওয়া থাকে। কিন্তু রিয়ালি বলছি, যারা তোমাদের একটা স্পেশাল ভিডিও বানাও, তোমরা কারা কারা চাও যে অরিজিনালি কত টাকা করে পায়, 70-80 হাজার টাকা বেতন নর্মালি থাকে। এর পাশাপাশি তাদের ধীরে 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 স্যালারি কিন্তু 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তো এটা যেটা সত্য কথা সেটা তোমাদেরকে বলে দিলাম। আর মেন স্যালারি এখানে প্রথমে একদম নর্মালি বলে দেওয়া থাকে, নর্মালি এরপরে অনেক কিছু যুক্ত হয়ে প্রচুর টাকা স্যালারি হয়ে যায়, ঠিক আছে। আর এর পাশাপাশি এখন তো 7 পে কমিশন চলছে, 8 পে কমিশন হলে স্যালারি আরও ডবল বৃদ্ধি পাবে সে 2026-এর থেকে। এবার দেখো যে প্রার্থী বাছাইয়ের যে পরীক্ষা, মানে প্রার্থী বাছাইয়ের যে প্রসেসটা কী করে হয়, দেখো রেলওয়ে সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস টেস্ট, মানে সিবিটি টেস্ট, যেটা কম্পিউটার টেস্ট যেটা বলি আমরা, CBT 1 হবে, মানে প্রথমে CBT 1 হবে, তারপর CBT 2ও হবে তোমাদেরকে, ঠিক আছে। এবার দেখো এবার তাতে সফল হলে দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেস টেস্ট, মানে এই প্রথম পরীক্ষাতে তুমি সফল হও, পাস করো, তাহলে দ্বিতীয় পরীক্ষা তুমি বসার চান্স পাবে, সেখানে CBT 2 হবে। সেখানে CBT 2 এর ক্ষেত্রে এরপর কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট হবে, মানে যেটা আর কি CBT হলো, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা হবে। তারপরে তোমার কি হলো, এবার এখানে তুমি সেখানেও যদি পাস করো তাহলে সেক্ষেত্রে কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট হবে। অ্যাপটিটিউড মানে ওটা এক ধরনের টেস্ট আর কি, রিজনিং টাইপের, সেটা তোমাদেরকে বলবে স্পেশাল যদি তোমরা চাও, সেই ক্ষেত্রে তোমাদেরকে সেরকম ধরনের ভিডিও আনবো, অসুবিধা নেই। তো মোটামুটি একটা জেনারেল যে আইডিয়া সেটা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে অ্যাপটিটিউড টেস্ট তোমরা এখানে তোমরা দিতে হচ্ছে, সেখানে যদি কোয়ালিফাই করো তাহলে সেখানে তোমার যে সমস্ত সার্টিফিকেট টোটাল সারা জীবন যা সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যা রয়েছে সমস্ত সার্টিফিকেট, ITI সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত তোমার বাবা মায়ের ডকুমেন্টস থেকে শুরু করে তোমার টোটাল ডকুমেন্টস তোমার সেখানে দেখাতে হবে। এবং লাস্টে ডাক্তারি পরীক্ষা মানে তোমার চোখ ঠিকঠাক, সব থেকে বেশি পরীক্ষা করে চোখ, তোমার চোখ যদি ঠিকঠাক থাকে ভাববে তুমি পাস করে গেছো, আর যদি সেরকম মারাত্মক রোগ না থাকে, ঠিক আছে। এইবার দেখো একটা বিষয়, প্রথম ধাপের যে কম্পিউটার বেস পরীক্ষা, প্রথম ধাপের যে কম্পিউটার বেস পরীক্ষা, সেখানে 75টা প্রশ্ন থাকবে, 75 নাম্বার থাকছে। মাল্টিপল চয়েস যে MCQ বেসড হবে অনলাইনে, যেটা তোমরা জানোই। সেখানে কী কী থাকছে বলো তো, মাল্টিপল চয়েস কোশ্চেন হচ্ছে, অঙ্কটা থাকবে। এবার তোমাদের অনেকে তোমরা বলো যে স্যার আপনি তো মানে অঙ্কটা করান, যদি চ্যাপ্টার ওয়াইজ যদি পাওয়া যায়, অবশ্যই তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করানো হচ্ছে, বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার করানো হচ্ছে। তোমরা আমি যেভাবে ধরো পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি যাই অঙ্ক করানো এখানে টোটাল অধ্যায়ভিত্তিক করানো হচ্ছে, সেগুলো তোমরা দেখে তোমাদের বইটা যদি প্র্যাকটিস করে নাও তাহলে তোমার কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। এবার অঙ্কটা থাকছে, তারপরে তোমার মেন্টাল অ্যাবিলিটি থাকছে, তারপরে তোমার জেনারেল সায়েন্স থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। এই টোটাল বিষয়ে 75টা তোমার কিন্তু প্রথম পরীক্ষাটা হচ্ছে, সময় 1 ঘন্টা তোমার দেওয়া হবে। এবার প্রশ্ন হবে বাংলা, ইংরাজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষা, রিজনাল ভাষায় হবে। তোমাদেরকে এর আগেও বলে দিয়েছি, রেলের প্রত্যেকটা পরীক্ষা এখন সব পরীক্ষায় তুমি তোমার পছন্দের ভাষায় তুমি কিন্তু সেখানে এক্সাম দিতে হবে। তুমি বাংলা যদি চাও বাংলা দিতে পারো, মানে যেহেতু বাঙালিরা ম্যাক্সিমাম বাংলাতেই পরীক্ষা দেবে। আর এখন ভুল টুল সেরকম হয় না, আগে প্রথম হতো, এখন আর ভুল খুব হয় না। ইংরাজিতেও ভুল হয়, বাংলাতেও হয়, কিন্তু এখন ভুল হতেই চায় না, মানে প্রশ্নের কোনো যে ল্যাঙ্গুয়েজে ভুল সেগুলো হয় না এখন, ঠিক আছে, এখন সব ঠিকঠাক করে দেয়। তো সেক্ষেত্রে তুমি বাঙালি বলে তো তোমার দোষ না, যারা হিন্দিভাষী এতদিন তো তারা সুযোগ নিচ্ছিল, আর আমরা মানে বাঙালি বলে যে বাংলা পরীক্ষা দিতে পারো এটা তো হয় না। সেই জিনিসটা বুঝতে পেরে সরকার কী করছে, এখন প্রত্যেকটা ভাষায় তোমার নিজের ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে, সেই সুযোগ সুবিধা করে দিচ্ছে। এবার জেনারেল আর EWS, ঠিক আছে, প্রার্থীরা 40%, OBC আর তপশিলি জাতিরা 30%, আর হচ্ছে তপশিলি উপজাতি যদি হলে 25% নম্বর হলে কোয়ালিফাই করতে পারে। এগুলো তো শুধুমাত্র বলে দেওয়া থাকে, কাজের কাজ তো তা না, যে যত বেশি নাম্বার পেতে পারবে তারই সব থেকে ভালো, তাই না? তো সেই জিনিসটা আশা করি তোমরা নিজেরা বোঝো। এইবার দ্বিতীয় ধাপের কম্পিউটার বেস পরীক্ষা, সেখানে থাকবে কি, যে দুটো পার্ট থাকবে, পার্ট A আর পার্ট B থাকবে। এবার দেখো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝে নাও। পার্ট এতে থাকবে 90 মিনিটের, মানে তোমার সময় দেওয়া থাকবে 90 মিনিট, মানে কি 1.5 ঘন্টা সময় দেওয়া থাকছে। 100টা প্রশ্ন দেওয়া থাকবে, অঙ্ক থাকছে, জেনারেল তোমার ইন্টেলিজেন্ট, মানে যেটা রিজনিং বলি আমরা, মানে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং মিলেমিশে ব্যাপারটা আর কি, পুরো রিজনিং মানে জিআই না, মানে একটু ভাগ রয়েছে, মানে বলতে পারো রিজনিং টাইপেরই। বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে তোমার থাকছে। আর এটা গেল তোমার পার্ট A। আর পার্ট B থেকে তোমার থাকবে 60 মিনিটের পরীক্ষা হবে, 75টা প্রশ্ন থাকবে। প্রশ্ন হবে সংশ্লিষ্ট শাখার উপর, তোমার যে শাখা, তুমি যেই বিষয় নিয়ে তুমি ট্রেড করেছো ITI-তে, সেই ট্রেডের উপর তোমার এই লাস্টের 75টি প্রশ্ন তোমার দেওয়া থাকবে। এইভাবে তোমার পার্ট A আর পার্ট B, মানে CBT 2 যেটা বললাম, CBT 2, সেখানে পার্ট A আর পার্ট Bটা কমপ্লিট হবে। এইভাবে ক্লিয়ার হয়ে গেল তোমাদের। এইবার চলে আসো, আমরা বুঝে নিলাম পার্ট এতে তোমার 90 মানে 1.5 ঘন্টা পরীক্ষা থাকছে, 100টা প্রশ্ন থাকবে। আর এখানে পার্ট B যেটা, সেটা 60 মিনিট মানে 1 ঘন্টা সময় থাকবে, দেওয়া থাকবে 75 মিনিট। তুমি যেই ট্রেডে নিয়ে পড়াশোনা করেছো সেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। আর এখানে তোমাকে কিন্তু শুধুমাত্র তোমার পাস করলেই কিন্তু এখানে এনাফ, ঠিক আছে, সবটা বলে দিলাম তোমাকে। এবার দেখো যেটা বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিলাম, আচ্ছা এই বিষয় নিয়ে আর কোনো সমস্যা নেই। এবার পার্ট এতে, যে পার্ট এর কথা বললাম না, সেখানে পার্ট এতে তুমি যদি নাম্বার দেখে মোট শূন্যপদে 8 গুণ পরীক্ষার্থীকে তোমার কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্টের জন্য ডাকা হবে। এবার এখানে যদি তোমরা পাস করো, তাহলে তোমাকে বসাবে কোথায়, 8 গুণ, মানে যা শূন্যপদ তার 8 গুণ নিয়ে নেবে, নিয়ে কী করবে, প্রার্থীকে কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্টের একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষায় কিন্তু তোমাকে বসতে হবে, সেই পরীক্ষা তোমাকে ডাকবে বা তোমাকে পরীক্ষা দিতে হবে। তারপরে অ্যাপটিটিউড টেস্টের প্রশ্ন হবে ইংরাজি ও হিন্দিতে। আচ্ছা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই যে অ্যাপটিটিউড টেস্টটা হবে না, সেটা কিন্তু ইংরেজিতে আর হিন্দিতে হবে।
কোনো নেগেটিভ মার্কিং এখানে থাকছে না। আর এই যে সিবিএটিতে তোমার প্রত্যেকটা মানে ব্যাটারি আছে, একটা ব্যাটারি বলা হয় এগুলোকে, ব্যাটারি টেস্টে 42 নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবে। মানে প্রত্যেকটা তোমার সিবিএটি বলা হয়, সিবিএটি প্রত্যেকটা ব্যাটারিতে তুমি যদি 42 নম্বর করে পাও তবেই তুমি কিন্তু এখানে কোয়ালিফাই করতে পারবে। মানে মেন কথা ভালো করে তোমাকে এখানে প্র্যাকটিস করতে হবে। এখানে যদি তুমি ফেল করে দাও তাহলে কিন্তু আলটিমেটলি তুমি সব পরীক্ষায় সিবিটি 1 সিবিটি 2 সব পাস করেও কিন্তু কোনো লাভ হবে না। তাই লাস্টের এই অ্যাপটিটিউড টেস্টে তোমার কিন্তু প্রত্যেকটা ব্যাটারিতে তোমাকে কিন্তু 42 নম্বর করে পেতে হবে। ক্লিয়ার হয়ে গেলে এবার দেখো আমরা চলে আসবো মেন জায়গায়। চূড়ান্ত মেধা তালিকায় যেটা মেধা তালিকা হবে, যেটা লাস্টে তুমি সব কিছু পাস করে গেলে, অ্যাপটিটিউড টেস্ট টেস্টে সব পাস করে গেলে, এবার তোমার লাস্টের কাট অফ লিস্টটা কী করে হবে সেটা হচ্ছে চূড়ান্ত মেধা তালিকায় তৈরির সময় দ্বিতীয় যে পর্যায় হলো মানে সিবিটি 2 যে কম্পিউটার বেস টেস্ট হলো, বেস টেস্টের পার্ট এতে পাওয়া, মানে পার্ট এ, বি না, কিন্তু বিতে কোনো দাম নেই। ওই যে ট্রেড যে পরীক্ষাটা দিলা মানে সিবিটি 2তে একটা পার্ট এ একটা পার্ট বি এর কোনো ভ্যালু নেই, বিয়েতে শুধুমাত্র পাস করতে হবে। তোমার ট্রেডে তুমি পড়াশোনা করে সেটা পাস করতে পারলে না, ওটা আর কোনো নাম্বারটা আমার ধরবে না, ওটা কিন্তু ফেল করলে কিন্তু ফেল, ভীষণ ডেঞ্জারাস। কিন্তু তোমাকে জানলে কিছুটা নাম্বার পেয়ে পাস করতে হবে। এবার গেল সেটা তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে, অসুবিধা নেই। এইবার ব্যাপারটা হচ্ছে যে তুমি লাস্টের কাট অফ লিস্টটা কী করে, মেধা তালিকা কী করে তৈরি হবে, তাহলে সেটা তৈরি হবে ওই যে সিবিটি 2 এর যে এক্সাম দিলে পার্ট 1 থেকে 70% নাম্বার নেওয়া, যা পাবে তার 70% ওইখান থেকে নেওয়া হবে। আর সিবিএটি যে লাস্টে যে পরীক্ষাটা দিলে না, এই যে ব্যাটারির কথা বললাম, সিবিএটি টেস্টের উপর তোমাকে 30% ওইখান থেকে নিয়ে নেওয়া হবে, ওয়েস্ট টেস্ট দেখা হবে, তারপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। এবার এখানে যদি তুমি কোয়ালিফাই করো বা তুমি কাট অফ লিস্ট বা মেধা তালিকা তোমার যদি নাম চলে আসে, তবেই তুমি কিন্তু সার্টিফিকেট তোমার ভেরিফিকেশন করবে, মানে ডিবি চেক করবে, মানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর তোমার কিন্তু লাস্টে ডাক্তারি পরীক্ষা যেটা মেডিকেল টেস্ট বলি আমরা, সেটা হবে। আর দরখাস্ত শুরু হয়ে গেছে তোমাদের তো বললামই 10 এপ্রিল থেকে 9 মে পর্যন্ত এই বছর। এবার বলছে যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দরখাস্ত করতে চান, সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট দরখাস্ত করবে, বা তোমার যেখানে ইচ্ছা, তুমি যে কোনো, যে তোমাদের 29টা জোন বললাম, ঠিক আছে, ওইখানে তোমার যেখানে যা ইচ্ছা। এবার কোথায় অ্যাপ্লাই করলে ভালো হবে সেই জিনিসটা তোমাদের একটু বলে দিচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে তোমাকে এখানে আরেকটা দুটো জিনিস ভালো করে খুব ভালো করে তোমার একটু জেনে, নাহলে কেস খাবে কিন্তু, ঠিক আছে। এবার তো এটা অ্যাপ্লাই করবে, এবার সেজন্য তোমাকে কিন্তু একটা বৈধ ইমেল আইডি লাগবে, থাকতে হবে। এছাড়া তোমার পাসপোর্ট রঙের ছবি, পাসপোর্ট সাইজের যে ছবি, এটা তোমার রাখতে হচ্ছে। এটা কিন্তু 30 থেকে 70 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে, অনেকে ভুল করে তার জন্য কিন্তু রিজেক্ট হয়ে যায়। সিগনেচার তোমারটা কিন্তু সিগনেচারের ব্যাপারটা 30 থেকে 70 কেবির মধ্যে তোমাকে আপলোড করতে হচ্ছে। আর কাস্ট সার্টিফিকেট কার দিয়ে দিতে হচ্ছে, শুধুমাত্র যারা তপশিলীদের মধ্যে পড়ছো, তপশিলী জাতি, তারাই একমাত্র কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে 500 কেবির মধ্যে স্ক্যান করে। যে ফটো স্ক্যান করবেন, আচ্ছা, যে ফটো স্ক্যান করবেন সেই ফটো 12টা কপি। আচ্ছা, তুমি যেখানে আপলোড করছো না, যে ফটোটা তুমি দিচ্ছ মানে ওখানে, সেই মানে ফর্ম ফিল আপের সময় বা অ্যাপ্লাইয়ের সময়, সেই ছবিটাই 12টা কপি তোমার কাছে রাখতে বলে দিচ্ছে অফিসিয়ালি। খুব সতর্ক থাকবে কিন্তু এখানে। তাহলে এখানে কত 12 কপি নিজের কাছে রেখে দেবেন, পরবর্তী ধাপে পরীক্ষার জন্য তোমাকে কিন্তু লাগবে। মানে বিভিন্ন ধরনের তোমার রয়েছে না, যে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু থেকে সিবিটি 1 সিবিটি 2, তারপরে যে বিভিন্ন ধরনের এক্সামের কথা তোমাদেরকে বললাম ধাপে ধাপে, সমস্ত ক্ষেত্রে তোমার কিন্তু 12টা কপি ফটো কিন্তু তোমার কিন্তু লেগে যাবে। এইবার চলে আসো আসল কথায়। এবার তোমার কত টাকা করে ফর্ম ফিল আপ করতে হবে। এবার বলছে প্রথমে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য গিয়ে দরখাস্ত করবেন। তখন তোমার ইউজার আইডি ও পাসওয়ার্ড তোমাকে মানে দেওয়া হবে, পাবেন আর কি। তারপরে স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করবেন। তারপর পরীক্ষার ফি বাবদ 500 টাকা, নর্মালি জেনারেল যদি হয়ে থাকো, তপশিলি এবার কারা একটু কম দিতে হবে, মানে জেনারেল অথবা ওবিসির ক্ষেত্রে 500 টাকা দিয়ে দিতে হয় পুরোপুরি। আর হচ্ছে গিয়ে তপশিলি, প্রতিবন্ধী, মহিলা, প্রাক্তন মানে যারা কি কর্মচারী তাদের, এবং ট্রান্সজেন্ডার, মানে যারা আর কি ট্রান্সজেন্ডার রয়েছে, সংখ্যালঘু, তারপরে অর্থনৈতিক পিছিয়ে পড়া যে প্রার্থীদের বেলায় 250 টাকা করে দিতে হচ্ছে, ঠিক আছে। এবার টাকা অনলাইনের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন, এটা তো নর্মাল একটা ব্যাপার। এইবার দেখো বিশেষ করে যে বিষয়টা, সাধারণত প্রার্থীরা সিবিটি 1 মানে সিবিটি 1 যেটা টেস্ট যেটা হয়, সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে তোমরা কিন্তু ওই যে ফ্রি দিলে, যেটা জেনারেল আর ওবিসিরা 500 টাকা দিলে সেখান থেকে 400 টাকা ফেরত পেয়ে যাবে। আর যেটা বাদ বাকিরা যে তপশিলি, প্রতিবন্ধী যাদের কথা বললাম 250 টাকা দিতে হচ্ছে, তারা ওই সিবিটি 1 পরীক্ষা দিলে তারা পুরো 250 টাকাটাই ফেরত পেয়ে যাবে। ব্যাংকের যে চার্জ কেটে না, মানে যা কাটা, ওই 5-10 টাকা 20 টাকা যা কাটা ব্যাংকের চার্জ কেটে নেবে, বাদ বাকি টাকাটা তোমার পুরো সম্পূর্ণ ফেরত দিয়ে দেবে। এবার তোমরা কে কোন জোনে অ্যাপ্লাই করতে চাচ্ছ, তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের এই যে টোটাল বিষয়টা, কোন জোন, অনেকগুলো জোন আছে, 29টা জোন আছে, এটা আমি না ছবি তুলে ভালো করে তোমাদের স্ক্রিনের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তোমরা যে জোনে অ্যাপ্লাই করতে চাবে সেই জোনের সেখানে গিয়ে তোমরা কিন্তু ওয়েবসাইটটা ওপেন করে সেখানে অ্যাপ্লাই করতে পারো। আর তোমাদেরকে একটা সতর্কবার্তা দিয়ে দিচ্ছি, তোমরা যারা নিজেরা অ্যাপ্লাই করতে পারবে না, তারা অবশ্যই কিন্তু কোনো সাইবার ক্যাফে দাদার কাছে, যারা কন্টিনিউ এই সমস্ত কাজ করে, তাদের কাছে গিয়ে অ্যাপ্লাই করো, না হলে ভুল করবে না। কারণ অনেকে এইসব ভুল করে বলে কিন্তু অনেকের ফর্ম রিজেক্ট হয়ে যায়, ঠিক আছে। তো সেই কি ভুল কেউ করবে না। এইবার তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, যে কিনা মানে তো কোথায় অ্যাপ্লাই করলে ভালো হয়। দেখো, সব থেকে বেশি সাউথের দিকে বা ওই যে গুজরাটের দিকে, এই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করলে তোমরা যদি এক চান্সে মানে অল্প নম্বরে পাস করে যেতে চাও, মনে করো না তোমার ভালো এই বছরে বা তাড়াতাড়ি 1 চান্সে তোমার যদি ক্র্যাক করতে ইচ্ছে করে রেলের পরীক্ষাতে, তাহলে এই গুজরাটের যে সমস্ত জনগুলো আছে,
তারপরে তোমার এদিকে সাউথের মধ্যে চেন্নাই, কেরালা, তিরুবনন্তপুরম, সেকেন্দ্রাবাদ এই সমস্ত জোনগুলিতে অ্যাপ্লাই করবে। তাহলে কী হবে, তাহলে দেখো তুমি বিএসএফ, আর্মি, জিডিতেও তো দূরে দূরে গিয়ে সার্ভিস করতে হয়, তাই না? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যদি এখানে রেলে, তো সেরকম তো পরিশ্রমের কাজও না, তোমার বন্দুক নিয়ে বিভিন্ন জায়গায় তো ঘুরতে হচ্ছে না, তুমি ড্রাইভার করছো। দেখো খাটনি কোনো কাজেই নেই, এটা তো একদমই হতে পারে না। প্রত্যেকটা কাজে তুমি যে কাজই করো না কেন সেই কাজে পরিশ্রম করতেই হবে তোমাকে। তো সেক্ষেত্রে তুমি যদি অল্প কাটাপে যদি বেরোতে চাও, তাহলে এই সমস্ত জোনের দিকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যেটা বললাম তোমাদের গুজরাটের দিকে অনেক কম কাটাপ যায়, যেরকম কলকাতা, পাটনা, এই সমস্ত উত্তরপ্রদেশের যে সমস্ত জোনগুলো আছে এখানে কাটাপ বহু হাই যায়। তোমরা যদি চাও যে অল্প কাটাপে বেরিয়ে যেতে, তাহলে তোমরা ওসব জায়গায় গিয়ে তোমরা কিন্তু কাটাপটা ক্লিয়ার করে সার্ভিসটা করতে পারো। তোমাদের ভালোর জন্য যেহেতু ভিডিওগুলো বানাচ্ছি, তার জন্য সেই কথাগুলো তোমাদেরকে বলেও দিলাম। তো আশা করি বুঝতে পারো। প্লাস ধীরে ধীরে তো কাটাপের ভিডিও আনবো, আরও যেগুলো প্রয়োজনীয় ভিডিও তোমাদের জন্য স্পেশালি জানতে হবে সেই সমস্ত ভিডিওতে আনবো। নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করা হোক, যেমন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের কিছু কথা বলে রাখছি, যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে কলকাতায় কি বলছে, সফটওয়্যার সেক্টরে 28,712টা চাকরি রয়েছে। কলকাতায় তোমার সফটওয়্যার সেক্টরে দেখো এই ক্ষেত্রে 28,000, তার মানে বুঝতে পারছো, মানে প্রচুর সংখ্যক কিন্তু এখানে সার্ভিস দেবে বা চাকরি দেবে। তো তোমরা এর যদি সঠিক কিছু তথ্য জানতে চাও বা এই করে কী করে প্রস্তুতি নিতে হয়, তাহলে পরবর্তী ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি, সেটাও তোমরা দেখে নেবে ভালো করে, তাহলে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে। এর পাশাপাশি এখানে এই যে কর্মসংস্থান যে সমস্ত বিষয়গুলো থাকে, যে সাধারণ জ্ঞান দেখতে পাচ্ছ, এখানে সাধারণ জ্ঞানের ছবি তুলে আমি কোথায় দেবো, এই টেলিগ্রাম চ্যানেলে আর আমাদের স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও, এগুলো পেয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া থাকে। এর পাশাপাশি তোমাদেরকে আরও বিষয়টা তোমাদেরকে বলছি, যেমনটা এখানে তোমরা দেখছো বিভিন্ন ধরনের কোয়ারিজ সবাই যে আইটি ফাইল করে যেগুলো করে, হ্যাঁ, যে তৈরি আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যবসার বিষয় নিয়ে কিছু কনসেপ্ট দেওয়া থাকে, ঠিক আছে। আরও বিষয়টা তোমাদেরকে বলছি, এখানে তোমরা ভালো করে বিষয়টা দেখে নাও। জিজ্ঞাসা, এই যে তোমরা বিভিন্ন ধরনের যে জিজ্ঞাসা করো না রেলের চাকরি সম্বন্ধে, এখানে আজ রয়েছে, এটা তোমাদের সেপারেট ভিডিও আনছি, মানে কি ঘটনা কি, অনেকে আইটিআই ফাইল করে অফিসিয়াল তরফ থেকে জেনে এখানে সমস্ত বিষয় লেখা থাকে। রেলের, পুলিশের, স্কুল সার্ভিস কী হবে, কবে পরীক্ষা হবে, কী বিষয়, সমস্ত কিছু এখানে। যেমন এখানে একটা দিয়েছে যে রেলের এনটিপিসি তোমার ক্যাটাগরি প্রথম পর্যায়ের পরীক্ষা কবে হবে, এই বিষয়গুলো তোমরা যদি জানতে চাও, তোমরা পরবর্তী ভিডিও তোমাদের জন্য আসে, বন্ধুর কাছে শেয়ার করে দাও। অন্যান্য চাকরির ক্ষেত্রে, প্রাইমারি টেটের ক্ষেত্রে এই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। রেলের গ্রুপ ডি পরীক্ষা একটা পুরো সেট রয়েছে এখানে, পুরো তোমরা যদি পরীক্ষা দিতে চাও তাহলে অবশ্যই আমাদের ওই গ্রুপগুলিতে যুক্ত হয়ে যাও, তাহলে সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের দিয়ে দেবো একদম সম্পূর্ণ ফ্রিতেই, তোমাদের টাকা পয়সা দিয়ে কিনতে হচ্ছে না বিষয়টা। তো আশা করি বুঝতে পারছো, আর তোমাদের বিষয়টা আলোচনা করে দিলাম। কোন বিষয় নিয়ে পরবর্তী ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাহলে ভিডিওটি আজকে আর বড় করতে চাইছি না, তাহলে ভিডিওটি আজকে এই হলো। তত সময় প্রত্যেককে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।